ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু মাইস কোচিং। আশা করি সবার পড়াশোনা ভালো চলছে। তো আজকে আমাদের ইকোনমির দ্বিতীয় ক্লাস। আগের ক্লাসে আমরা ইকোনমির কিছু বেসিক জিনিস আলোচনা করেছিলাম। সেখানে আমরা জিডিপি, জিএনপি, ন্যাশনাল ইনকাম এবং জিডিপি জিএনপির যে পার্থক্য সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো তার সঙ্গে কি যে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, সেটা নিয়েও আলোচনা করেছিলাম। তার কিছু অংশ বাকি ছিল, সেটা এখন আলোচনা করে নেব। দেখো, ইনফ্লেশনের অর্থ কি? সোজা কথায় জিনিসপত্রের দাম বাড়া। ওকে, মানে আজ যে দাম আছে বা 10 বছর আগে যে দামটা ছিল, এখন তার দাম বৃদ্ধি হয়েছে। কেন বৃদ্ধি হচ্ছে? না, ইনফ্লেশনের কারণে, মুদ্রাস্ফীতির কারণে। মুদ্রাস্ফীতি জিনিসটা কি? না, আমাদের যে টাকা বা পয়সা আছে তার ভ্যালু কমে যাওয়া। ভ্যালু কার সাপেক্ষে? না, ডলারের সাপেক্ষে কমে যাওয়া। ওকে, তো জিনিসপত্রের দাম বাড়াটাই এক কথায় হচ্ছে ইনফ্লেশন। তাহলে ক্রমবর্ধমান ভাবে মূল্যের বৃদ্ধি হচ্ছে তোমার ইনফ্লেশন, পারসিস্টেন্ট রাইজ অফ প্রাইস। ধরো, ওকে এক সেকেন্ড, আজ ধরো, আজ কত তারিখ? 24/7/23। 24/7/23-এ 1 কেজি আলুর দাম হচ্ছে 18 টাকা। ওকে, ঠিক আজ থেকে 10 বছর পর, মানে 24/7/33, এই 1 কেজি আলুর দামই হয়ে যাবে কত? তোমার 30 টাকা। তাহলে 30 মাইনাস 18, এই যে 12 টাকা বৃদ্ধি হলো, এই 12 টাকা বৃদ্ধির কারণটি কি? এই 12 টাকা বৃদ্ধির কারণটা হচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। ওকে, আচ্ছা, ইনফ্লেশন তো গেল, জিনিসপত্রের দাম বাড়া। জিনিসপত্রের দাম কি সবসময় বাড়ে? কখনো কখনো তো কমে, ঠিক আছে, এবং কমতে কমতে, ধরো জিনিসপত্রের দাম কত আগের বছর যা ছিল, এই বছর সেই জিনিসের দাম কত? আগের বছর যা ছিল, এই বছর সেই জিনিসের দাম কত? মানে আজকের তারিখে ধরলাম 24/7, আগে 24/7/22 ছিল 100 টাকা। 1 বছর পর 24/7/23 হয়ে গেল, সেটা কত? 106 টাকা, তাই তো? তাহলে এই যে 106 টাকা, মানে 6 টাকা বৃদ্ধি, এই 6 টাকা বৃদ্ধি হচ্ছে ইনফ্লেশন। এবার ধরো জিনিসপত্রের কি হলো? ডিমান্ড হ্রাস হলো, চাহিদা কমলো। চাহিদা কমলে কি হবে? চাহিদা কমলে ব্যবসায়ীরা অটোমেটিক দাম কমাতে বাধ্য হবে। তাহলে 106 থেকে 2 মাস পর দেখা গেল সেটা হয়ে গেল 104 টাকা। ওকে, এটা হলো 2 মাস। আবার 104 থেকে হয়ে গেল তোমার কত? 102 টাকা। এটা হয়ে গেল 4 মান্থ। আবার 102 থেকে 100 হয়ে গেল 6 মান্থে। এইভাবে 1 বছর পর দেখা গেল এই 106 টাকা যে জিনিসটার মূল্য, সেই মূল্যটা কত হয়ে গেল? 94 টাকা। ঠিক আছে, আফটার 1 ইয়ার এটা 94 টাকা হয়ে গেল। তাহলে কি, তার যে মূল্য ছিল 2022 সালে, সেটা 2024 সালে কমে হয়ে গেল 94 টাকা। তাহলে 6 টাকার হ্রাস পেল। তাহলে যেটা ওর বর্তমান মূল্য, তার থেকে 6 টাকা হ্রাস পেয়ে গেল। তাহলে এই যে মূল্য ইনফ্লেশনের থেকেও কমে যাওয়া, মানে প্রথমে 6 টাকা কমলো, আরো 6 টাকা কমে গেল। তাহলে এই যে মূল্য কমে যাওয়া, তার যে মূল্য ছিল 100 টাকা, এই 100 টাকা থেকে 94 টাকা হয়ে গেল। তো এটাই হচ্ছে ডিফ্লেশন। ওকে, তাহলে 100 থেকে 94 হয়ে গেল, তার মানে কি, ইনফ্লেশন তো কমছেই, তাছাড়া যে দাম ছিল তার থেকে 6 টাকা কমে গেল। তাহলে সেটা হয়ে গেল ডিসপ্লেশন, ডিফ্লেশন। ঠিক আছে, তাহলে কি, যখন জিনিসপত্রের দাম কমতে থাকে তখন সেই অবস্থাকে বলা হয় ডিফ্লেশন। মানে আজ যদি ধরো 1 কেজি আলুর দাম হয় 18 টাকা, 6 মাস পরে সেই আলুর দামই হয়ে যায় যদি তোমার 10 টাকা, তাহলে সেই অবস্থাকে বলবো আমরা
ডিফ্লেশন। ওকে, বোঝা গেল? ঠিক আছে। নেক্সট কি, আরেকটা উদাহরণ দিই। নেক্সট টার্ম আছে ডিসইনফ্লেশন। এটা ইনফ্লেশনের কি, আচ্ছা প্রথমে বলে নিই, এই যে ডিফ্লেশন আছে এটা হচ্ছে ইনফ্লেশনের উল্টো, অপোজিট অফ ইনফ্লেশন। ওকে, তাহলে ডিফ্লেশন হচ্ছে ইনফ্লেশনের উল্টো। তাহলে 100 থেকে 106 টাকা হয়ে যাওয়া হলো ইনফ্লেশন, আর 100 থেকে 94 টাকা হয়ে যাওয়া হলো ডিফ্লেশন। ওকে, নেক্সট টার্ম আসছে ডিসইনফ্লেশন। এবার ধরো 100 টাকার জিনিসটা 106 টাকা হয়ে গেছে, কিন্তু 2 মাস পর সেই জিনিসটার দাম হলো 104 টাকা। ওকে, 2 মাস পর সেই জিনিসটার দাম হলো কত, হলো 104 টাকা। তারপর আরো 1 মাস পরে হলো 103 টাকা, কিন্তু 100 টাকার নিচে কখনো নামলো না। এ কমতে কমতে হয়তো 101-এ এলো, কিন্তু 100 কখনো হলো না, বা 100-র নিচে হলো না। তাহলে কি হলো, 100 টাকা তার প্রাথমিক মূল্য, এবং কমতে কমতে 101-এ দাঁড়িয়েছে, তার মানে 1 টাকা বৃদ্ধি হয়েছে। তাহলে 106 থেকে যে 101 হচ্ছে, এটা কি হচ্ছে, ইনফ্লেশনের হ্রাসের হার। ওকে, আর 100 থেকেও যদি কমে যায় সেটা হবে ডিফ্লেশন। বোঝা গেল? তাহলে 100 থেকে প্রথমে হয়েছিল 106, 106 থেকে কমতে কমতে 101-এ এলো, কিন্তু 100 হলো না। তাহলে 106 থেকে যে 101 হলো, এটা কি ইনফ্লেশনের হারটা কমছে, ইনফ্লেশন কমছে না, কিন্তু ইনফ্লেশন কিন্তু সেই রয়েছে। 101, 102, 103, 104, 106 হয়ে গেল, তারপর কমলো, কিন্তু কমে তার প্রাথমিক মূল্যে ফিরে এলো না, সে যা একটু কিন্তু রয়েছেই বৃদ্ধি। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিসইনফ্লেশন, অর্থাৎ ইনফ্লেশনের হ্রাসের হার। ওকে, আচ্ছা এবার তোমরা বলো, ধরো একটা বস্তুর মূল্য আজ হচ্ছে 200 টাকা, ঠিক আছে, 2 বছর পরে সেই বস্তুটার মূল্য হয়ে গেল 150 টাকা। তাহলে এটা ডিফ্লেশন না ডিসইনফ্লেশন, বলো দেখি। আজ 200 টাকা ছিল, সেটা 2 বছর পর হয়ে গেল 150, এটা কি ডিফ্লেশন না ডিসইনফ্লেশন, বলো দেখি। দিশা ঠিক বলেছে একদম, ডিফ্লেশন। ডিফ্লেশন কি, প্রাথমিক মূল্যের থেকে দাম কমে যাওয়া। আর ডিসইনফ্লেশন কি, প্রাথমিক মূল্যে কিন্তু পৌঁছাবে না, প্রাথমিক মূল্য থেকে জাস্ট উপরে থাকবে। অর্থাৎ ইনফ্লেশনের হ্রাস হচ্ছে, কিন্তু প্রাথমিক মূল্য থেকে দামটা কমে যাচ্ছে না। আরেকটা উদাহরণ দিই, ধরো 300 টাকা, একটা জিনিসের মূল্য 300 টাকা, এবারে কমতে কমতে প্রথমে বাড়লো, বেড়ে হলো 350, তারপর কমতে কমতে এটা হয়ে গেল 310 টাকা। তাহলে এটাকে আমরা কি বলবো, ডিফ্লেশন না ডিসইনফ্লেশন, এটা বলো। 300 ছিল, 350 হলো, তারপরে 310-এ এলো, একদম ঠিক বলেছো, ডিসইনফ্লেশন। ঠিক বলেছো, তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। ঠিক আছে, ভেরি গুড। ওকে, তাহলে আমরা ইনফ্লেশন দেখলাম, ডিফ্লেশন দেখলাম, ডিসইনফ্লেশন দেখলাম। এবার কি না, ইনফ্লেশন হলে কি হয়, সাধারণত কি হয়, যেহেতু ইনফ্লেশন মানে কি, জিনিসপত্রের দাম বৃদ্ধি হচ্ছে, তারপরে মানুষ খরচা করছে, মানুষ বেশি বেশি জিনিস কিনছে, আর বেশি বেশি জিনিস কিনলে কি, বেশি জিনিস উৎপাদন করতে হবে, আর বেশি উৎপাদন করতে গেলে কি, বেশি লোক লাগবে। ওকে, বেশি লোক লাগবে। এইবার তাহলে কি হয়, ইনফ্লেশনের সঙ্গে তোমার বেকারত্বের হার কমতে থাকে সাধারণ অবস্থায়। দেখো এই কার্ভটা দেখো, এটা হচ্ছে কি, বেকারত্ব। ওকে, আর
এটা হচ্ছে কি ইনফ্লেশন। এইবার ইনফ্লেশন তোমার কি ধীরে ধীরে ইনফ্লেশনের সঙ্গে কি হয়, বেকারত্বের হার কমতে থাকে। আচ্ছা ভুল হলো, এটা অপোজিট হবে। এক সেকেন্ড দাঁড়াও। হলো, হ্যাঁ ওকে, এটা হচ্ছে তোমার কি ইনফ্লেশন, আর এই উপরটা হচ্ছে বেকারত্ব। তাহলে দেখো ইনফ্লেশন যত বাড়ছে, প্রথমে কি ইনফ্লেশন খুব কম ছিল তখন বেকারত্ব খুব হাই ছিল, এই পজিশনে ছিল। ওকে, এরপর কি ইনফ্লেশন একটু বাড়লো, তখন বেকারত্ব কমলো। আবার ইনফ্লেশন আরেকটু বাড়লো, তখন আরেকটু বেকারত্ব কমলো। তাহলে ইনফ্লেশন বাড়ছে, বেকারত্ব কমছে। কমার হার কোনটা, এই দিকটা, আর ইনফ্লেশন বাড়ার হার এই দিকটা। ওকে, তাহলে বেকারত্ব এই দিকে বাড়ে, এই দিকে কমে, আর ইনফ্লেশন এই দিকে বাড়ে, এইদিকে কমে। তাহলে ইনফ্লেশন কি হলো, আরেকটু বাড়লো, তখন বেকারত্ব এই পজিশনে। এইভাবে বলতে পারো। দেখো গ্রাফটা দেখো। ওকে, আরেকটা হলো এই পজিশন। তাহলে এভাবে কি দেখছি, এইভাবে এক সময় বেকারত্ব একদম কমে যায়, পুরোপুরি কমে না। তাহলে আমরা কি দেখি, যে মুদ্রাস্ফীতির সঙ্গে বেকারত্ব কমছে। কেন কমছে না, ইনফ্লেশন মানে চাহিদা বৃদ্ধি, চাহিদা বৃদ্ধি মানে তোমার কি উৎপাদন বৃদ্ধি করতে হবে, আর উৎপাদন বৃদ্ধির জন্য কি প্রয়োজন, বেশি বেশি লোক প্রয়োজন। তাহলে কি হয়, বেকারের সংখ্যা কমে। এই যে কার্ভটা, এই যে তোমার ডায়াগ্রামটা আছে, এই কার্ভটাকে কি বলছে, এটাকে বলছে ফিলিপ কার্ভ। তাহলে মনে রাখবে যে ফিলিপ কার্ভ হলো আনএমপ্লয়মেন্ট এবং ইনফ্লেশনের সঙ্গে যুক্ত। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল কন্ডিশন, যখন ইনফ্লেশন মোটামুটি হাতের নাগালের মধ্যে থাকে। এমন একটা সিচুয়েশন আছে, চলে আসে, যখন একদিকে কি হয়, ইনফ্লেশনও বাড়তে থাকে, মানে জিনিসপত্রের দাম হু হু করে বাড়তে থাকে, আর অন্যদিকে কি বেকারত্বের হারও কিন্তু বৃদ্ধি পেতে থাকে। তাহলে আমরা নর্মাল কন্ডিশনে কি দেখছিলাম, যে মুদ্রাস্ফীতির সঙ্গে বেকারত্বের হার কম ছিল, কিন্তু এমন এক কন্ডিশন আসে যখন ইনফ্লেশনের সঙ্গে বেকারত্ব বৃদ্ধি হয়। তো এই যে ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্টের ইনক্রিজ, এই দুটোর কম্বিনেশনকে একসঙ্গে বলছে কি স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন, দেখো স্ট্যাগনেশন মানে কি থেমে যাওয়া, স্ট্যাগফ্লেশন মানেও কি ইকোনমি থেমে যাচ্ছে কিন্তু জিনিসপত্রের দাম তাও বাড়ছে। তাহলে স্ট্যাগফ্লেশন হচ্ছে কি ইনফ্লেশন এবং বেকারত্বের হারের বৃদ্ধি। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত আমরা কি ইনফ্লেশন, ডিফ্লেশন, ডিসইনফ্লেশন গোটা জিনিসটা বুঝলাম। এবার আমরা দেখব যে ইনফ্লেশন হওয়ার কারণ কি। ওকে, তো ইনফ্লেশনের মূলত দুটো কারণ রয়েছে, মানে দু ধরনের ইনফ্লেশন রয়েছে। একটা হচ্ছে কি ডিমান্ড পুল ইনফ্লেশন। দেখো ডিমান্ড শব্দটা থেকেই আমরা পাচ্ছি কি না চাহিদা বৃদ্ধি হওয়া, তাই তো, ডিমান্ড থেকে চাহিদা পাচ্ছি। তাহলে চাহিদা কখন বৃদ্ধি হবে, যখন কি মানুষের হাতে প্রচুর টাকা থাকবে। আর মানুষের হাতে কখন টাকা থাকে, যখন সরকার বা প্রাইভেট কোম্পানি প্রচুর পরিমাণে চাকরি দেয়, মানুষের ডিএ বাড়ায়, ট্যাক্স কমায়, প্রচুর সাবসিডি দেয়, বিভিন্ন প্রকল্প নিয়ে আসে, তখন কি হয়, ব্যয় বৃদ্ধি পায়। যেমন ধরো আমাদের যে লক্ষ্মীর ভান্ডার স্কিম, এখানে কি হচ্ছে না মানুষের হাতে টাকা আসছে, বিশেষ করে মহিলাদের হাতে টাকা আসছে, তখন কি হচ্ছে, যে ধরো স্টেশনারি দোকানগুলো
তোমাদের গ্রামে গ্রামে যদি ঘর হয় সেখানে দেখে থাকবে যে দু একটা স্টেশনারি বা যে মেয়েদের যে জিনিসগুলো বিক্রি হয়, চুড়ি, শাঁখা বা তোমার বিভিন্ন সাজার জিনিস বিক্রি হয়, তো সেই দোকানগুলোতে কি আগেকার দিনে ভিড় জমতো না, মানে একটা দোকান হতো গ্রামে, ঠিক আছে, বা বলতে পারো যে দোকান চাল ডাল আলু বিক্রি করছে সেই দোকানই ওই যে কসমেটিক্স বা তোমার মেয়েদের যে জিনিসগুলো আছে সেগুলো বিক্রি করছে। কিন্তু বর্তমানে মেয়েদের হাতে টাকা আসার ফলে কি হচ্ছে না, এই যে স্টেশনারি দোকানগুলো এগুলোর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে না, মেয়েদের হাতে টাকা আসছে, তাহলে মেয়েরা নিজেরা খরচা করছে, মেয়েরা নিজেরা জিনিস কিনছে, তাহলে একটা জায়গায় দুটো দোকান হচ্ছে। বুঝতে পারলে? তাহলে যে দোকানের এক্সিস্টেন্স ছিল না সেই দোকান বৃদ্ধি পাচ্ছে। কেন পাচ্ছে না, সরকার ব্যয় করছে, সরকার স্কিমের সাহায্যে ব্যয় করছে। অন্যদিকে ধরো কিছুদিন আগে শুনবে যে কর্ণাটকে, যে কর্ণাটক বা চেন্নাই, আমার ঠিক মনে পড়ছে না, ব্যাঙ্গালোর বা চেন্নাই, ওইখানে কি অ্যাপেলের একটা স্টোর খুলেছে। এখন অ্যাপেল স্টোর খুলেছে মানে কি, অ্যাপেল স্টোর খোলার পিছনে কারণ হচ্ছে যে ভারতে অ্যাপেলের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এবার অ্যাপেলের যখন চাহিদা বৃদ্ধি পেল তখন কি হলো না, যে বেসরকারি প্রাইভেট কোম্পানি, অ্যাপেল যে প্রাইভেট কোম্পানি, সে লোক হায়ার করলো। লোক যখন হায়ার করলো বেকারত্ব ঘুচে গেল, বেকারত্ব যখন ঘুচলো তাহলে মানুষের হাতে টাকা এলো, তাহলে মানুষের হাতে যখন টাকা এলো তখন চাহিদা বৃদ্ধি পাচ্ছে। উদাহরণ দিয়ে তোমাকে বোঝাই, ধরো আজকে তোমরা অ্যান্সারটা দেবে, আজ হচ্ছে তারিখ দিয়ে বলি 24/7/23, ওকে, আলুর উদাহরণ দিই, আলুর দাম হচ্ছে 18 টাকা পার কেজি, ওকে। ঠিক 10 দিন পর হঠাৎ করে কি হলো না, মানুষের হাতে প্রচুর টাকা চলে এলো, ঠিক আছে, প্রচুর টাকা চলে এলো। বা এই উদাহরণটা বাদ দাও, একটা সহজ উদাহরণ দিই। ধরো তুমি বাজারে গিয়েছো, এবারে বাজারে কি আছে, বাজারে চাল ডাল আলু সবই বিক্রি হয়। হঠাৎ করে কি না, আলুর যে তোমার পরিমাণ সেটা হ্রাস পেয়ে গেল। তাহলে আলু আছে 10 কেজি, ধরে নিলাম আলু 10 কেজি, আর ক্রেতা আছে 100 জন। এবার কি হলো, সেটা কিন্তু যে বিক্রেতা সে বুঝতে পেরে গেছে যে আমার কাছে 10 কেজি আলু আছে, 100 জন ক্রেতা আছে, দাম আমি চুটিয়ে নেব। এবার কি করলো সে, সে হঠাৎ করে দামটা বাড়িয়ে দিল। 18 টাকা থেকে সে কত করলো, প্রথমে 50 টাকা করলো। 50 টাকা যখন করলো তখন কিছু ক্রেতা কিনলো, কিনতে কিনতে তার কাছে 5 কেজি আলু রইলো, কিন্তু ক্রেতা তখনও রয়ে গেল প্রায় 60 জন। সে আবার আলুর দাম বাড়িয়ে দিল, সে বললো ঠিক আছে 5 কেজি আলু আছে, আরো বাড়ায় আমি 50 টাকা নিয়ে আলুর দাম 100 টাকা করলো, ঠিক আছে। তাহলে এইভাবে বাড়াতে বাড়াতে শিখে গেলো, এক সময় 1 কেজি আলুর দাম সে বললো 500 টাকা। তার মানে কি হচ্ছে, এই যে ক্রেতাদের হাতে টাকা রয়েছে, যদি টাকা না থাকতো, সবার হাতে যদি কম টাকা থাকতো তাহলে কিনতে তো পারতো না, দরকার নাই আমার আলু খাওয়ার, ঠিক আছে, তাই আলু খেত না, তাহলে আলুর দাম অটোমেটিক কমে যেত। তাহলে বুঝতে পারছো যে মানুষের হাতে টাকা এলে কিন্তু কি হয়, জিনিসপত্রের দাম কিন্তু বৃদ্ধি পায়। একটা সহজ উদাহরণ দিই, ধরো একটা জিনিসের মূল্য ভারতবর্ষে যা, সেই জিনিসের মূল্য আমেরিকার মতো দেশে প্রায় 5 থেকে 6 গুণ বেশি। কেন বেশি? সিম্পল, তাদের হাতে টাকা বেশি আছে। টাকা বেশি থাকার মানে কি, ডিমান্ড বাড়বে, এবং ডিমান্ড বাড়লেই জিনিসপত্রের দাম কিন্তু বেড়ে যাবে। বোঝা গেল? তাহলে একটা উদাহরণ মনে রাখবে যে 1 কেজি আলু যদি একজন ব্যক্তি কিনে সে ন্যায্য দামে কিনবে, কিন্তু 1 কেজি আলু যদি 100 জন ব্যক্তি মিলে কিনে তাহলে কিন্তু ন্যায্য দামে কিনবে না, দাম কিন্তু হু হু করে বাড়বে, ঠিক আছে। কারণ ডিমান্ডের যে সাইডটা আছে সেই সাইডটা সহজে বৃদ্ধি করা যায় না, ঠিক আছে, সেটা একটা নির্দিষ্ট সাইড থাকে। মানে ডিমান্ড কিন্তু মানে তোমার জিনিসপত্রের যে পরিমাণ
সেটা হট করে তুমি বাড়াতে পারবে না। যেমন আদা বা লঙ্কার যে পরিমাণ সেটা নির্দিষ্ট, তার পরিমাণ হট করে বাড়িয়ে দিতে পারবে না একটা সিজন না এলে। এই সুযোগ নিয়ে কিন্তু যারা অসৎ ব্যবসায়ী তারা মজুত করে, হোর্ডিং করে, এবং তার ফলে জিনিসপত্রের দাম কিন্তু হু হু করে বাড়তে থাকে। ডিমান্ড পুল ইনফ্লেশন এটাই, যে মানুষের হাতে যখন প্রচুর টাকা থাকে তখন কি এই ধরনের ইনফ্লেশন দেখা যায়। টাকা কখন আসে? সরকারি এবং বেসরকারি ব্যয়ের ফলে আসে। ওকে, ডিমান্ড মানে চাহিদা বৃদ্ধি। ঠিক আছে, তাহলে এটাকে মনে রাখবে যে চাহিদা বৃদ্ধি হয় মানুষের হাতে অর্থ এলে। ঠিক আছে, মানুষের হাতে অর্থ এলে চাহিদা বাড়ে। ওকে, তাহলে এটা তো গেল একটা ইনফ্লেশন, মানুষের হাতে টাকা পয়সা এলো, ইনফ্লেশন বেড়ে গেল। নেক্সট যে ইনফ্লেশন সেটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন। কস্ট মানে কি? জিনিসপত্রের দাম যেটা হচ্ছে সেটা পুশ করছে, ঠেলছে। পুল মানে টানা, পুশ করা মানে ঠেলা। তাহলে জিনিসপত্রের দামটা কি করছে না ইনফ্লেশনকে ঠেলে বাড়িয়ে দিচ্ছে। তো এই রকম পরিস্থিতি কখন তৈরি হয়? যখন কাঁচা মালের দাম বৃদ্ধি পায়। এবং কাঁচা মালের দাম কখন বৃদ্ধি পায়? যখন উৎপাদন কম হয়। ঠিক আছে, তাহলে ধরো আজকে কোনো একটা বেকারিতে তোমার কেক বা পাউরুটি যাই হোক তৈরি হচ্ছে, আটার জিনিস তৈরি হচ্ছে, গমের পরিমাণ ঠিকঠাক সাপ্লাই আছে, কিন্তু হট করে গমের কোনো একটা রোগ এলো এবং গমের যে তোমার উৎপাদন আছে সেটা হঠাৎ হ্রাস পেল। তাহলে কি হবে? তাহলে কাঁচামালের দাম বাড়বে না কমবে বলো তোমরা? হঠাৎ করে গমের যে উৎপাদন আছে সেটা হ্রাস পেল, তাহলে আটার দাম বাড়বে না কমবে? একদম ঠিক, তাহলে আটার দাম বাড়বে। তাহলে কাঁচা মালের মূল্য বৃদ্ধি হলে কিন্তু কি হয়? আটার দাম বাড়লে পাউরুটি বা কেকের দামও কিন্তু বেড়ে যাবে অটোমেটিক। তাহলে আমরা কি দেখছি না কাঁচা মালের তোমার দামের বৃদ্ধির কারণে যে ধরনের ইনফ্লেশন দেখছি সেটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন। কাঁচামাল তো একটা গেল, নেক্সট কি গেল? ক্যাপিটাল কস্ট বৃদ্ধি। ক্যাপিটাল মানে কি বলেছিলাম? যেমন হচ্ছে নাম্বার ওয়ান, ল্যান্ড মানে জমি চাই, বেকারিটা স্থাপন করতে গেলে জমি চাই। তারপরে কি চাই? ক্রেডিট চাই, ক্রেডিট মানে টাকা পয়সা চাই। আর 3 নাম্বার কি চাই? হিউম্যান চাই। আর 4 নাম্বার হচ্ছে তোমার ক্যাপিটাল গুডস, তার মানে সেটা হচ্ছে কি? মেশিন, সিম্পলি মেশিন। তাহলে এই জমির দাম যদি বৃদ্ধি পায়, ধরো বীরভূমে একটা বেকারি কারখানা আছে, বীরভূমের জমির পরিমাণ, জমির যে দাম কম, তাহলে জমির দাম যদি কম হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? তার যে ক্যাপিটাল কস্ট সেটাও কম, তাহলে পাউরুটির দাম কম হবে। অন্যদিকে কলকাতায় জমির দাম প্লাস যে মানুষের যে লেবার লেবার পেমেন্টের যে ফিটা আছে, মানে তোমার ওয়েজটা আছে, ওয়েজ মানে কি কিছু একটা টাকা দেয়, স্যালারি বলতে পারো, তো সেটাও বেশি। তার সঙ্গে কি মেশিনের দামও বেশি। তো এই সব মিলে কি হয়? বীরভূমের যে বেকারি কারখানা সে যে দামে পাউরুটিটা বিক্রি করবে সেই দামে কিন্তু কলকাতার যে বেকারিটা সেটা বিক্রি করতে পারবে না, তার দাম কিন্তু অনেকটাই বেশি হবে। তাহলে কেন বেশি হবে? তার ক্যাপিটাল কস্ট বেশি বলে। ঠিক আছে, ওকে। নেক্সট কি? খুব সুন্দর উদাহরণটা দিই। ধরো এই বছর দক্ষিণবঙ্গে ঠিকঠাক বর্ষা হচ্ছে না, আর দক্ষিণবঙ্গ কি ধান চাষ মোটামুটি ভালোই হয়। তাহলে মনে রাখবে যে ধান চাষ যেহেতু ঠিকঠাক হচ্ছে না, তাহলে কিন্তু পরের বছর আমাদেরকে বেশি দামে চাল কিনতে হবে। তাহলে ঠিকঠাক বর্ষা না হলে কিন্তু এই ধরনের ইনফ্লেশন দেখা যায়।
তাহলে এই কস্ট পুশ ইনফ্লেশন কিসের সঙ্গে যুক্ত? না মেইনলি কাঁচা মাল এবং জমি জায়গার যে দাম সেটার সঙ্গে যুক্ত। তার মানে কস্ট পুষে কিন্তু তোমার মানুষের হাতে কত টাকা আছে সেটা কোনো কিছুই নয়। মানুষের হাতে কম টাকা থাকলেও কিন্তু এই ধরনের ইনফ্লেশন দেখা যেতে পারে। কারণ যদি চালই উৎপাদন না হয় তাহলে তোমার হাতে যত টাকাই থাকুক তুমি কিন্তু কিনতে পারবে না। ওকে, ঠিক আছে। তাহলে ডিমান্ড পুল, কস্ট পুশ, এই দু ধরনের ইনফ্লেশন দেখলাম। খুব শর্টে মনে রাখবে, ডিমান্ড পুল হচ্ছে মানুষের হাতে অতিরিক্ত অর্থ এলে দেখা যায়, আর কস্ট পুশ হচ্ছে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেলে, কি জন্য বৃদ্ধি পায়? না কাঁচা মালের মূল্য বৃদ্ধি পেলে এই ধরনের ইনফ্লেশন দেখা যায়। নেক্সট কি হচ্ছে? নেক্সট হচ্ছে তোমার কি না স্ট্রাকচারাল ইনফ্লেশন। আচ্ছা, স্ট্রাকচার মানে কি? মানে গঠনগত যে মুদ্রাস্ফীতি। তোমাকে বলে রাখি, ধর একটা দেশ আছে, আফ্রিকার একটা দেশ, খুব অনুন্নত দেশ, ঠিক আছে? তাহলে আফ্রিকার একটা দেশ আছে খুব অনুন্নত। এবার এই ধরনের দেশে কি হয়? তারা এক নম্বর, তাদের কৃষি পিছিয়ে পড়া, দক্ষতা কম, টেকনোলজি নেই, খাদ্য সংরক্ষণ করতে পারে না। তো সেই কারণে কি হয়? এদের যে ইনফ্লেশনের লেভেল সেটা অনেকটাই বেশি থাকে। ওকে, তাহলে আমাদের যে স্ট্রাকচারাল কম্পোনেন্ট সেগুলো কি কি? একটা হচ্ছে কৃষি, একটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, টেকনোলজি এবং ফুড প্রিজার্ভেশন টেকনিক। এই সমস্ত জিনিস কিন্তু কি না স্ট্রাকচারাল কম্পোনেন্টের মধ্যে পড়ে। বুঝতে পারলে? যেগুলো আমাদের ভিত্তি তৈরি করে। যেমন একটা উদাহরণ দিই, ধরো আমাদের দেশ কি, আমাদের দেশে মাত্র 4% লোক স্কিল মানে তাদের দক্ষতা আছে বিভিন্ন কাজে, যে কাজটা তারা করে তাদের দক্ষতা আছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়াতে প্রায় 80 to 90% লোকের স্কিল আছে। সিম্পলি উদাহরণ দিই, ধরো আমাদের যদি মাছের হাটে যাও, তো মাছের হাটে যেয়ে তুমি দেখবে যারা মাছ কাটছে তাদের হাতে গ্লাভস নেই, নাম্বার ওয়ান। তারা কি শুধুমাত্র একটা ইনস্ট্রুমেন্ট বুটি ইউজ করে, কোন রকম অন্য ইনস্ট্রুমেন্ট ইউজ করে না। এর ফলে তাদের কি হয়? তাদের হাত কেটে যেতে পারে, নাম্বার ওয়ান। কাজে দেরি হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা হয় না। কিন্তু তুমি যদি দক্ষিণ কোরিয়ার কোনো ফিশ কাটিং ভিডিও দেখো আজকে যে দেখবে, তাহলে বুঝতে পারবে যে তারা কতটা স্কিল্ড। হাতে গ্লাভস, তোমার নাকে মাস্ক আছে, ওকে, তার সঙ্গে যে মাছগুলো আছে সেগুলো প্রিজার্ভ করা আছে বরফে, এবং কি না জায়গাটাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে এই যে স্কিল, এটা কিন্তু একটা দেশের ইকোনমির জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে স্ট্রাকচারাল ইনফ্লেশন হচ্ছে কি না পিছিয়ে পড়া কৃষি দক্ষতা বা স্কিল এবং টেকনোলজির অভাব ও অপর্যাপ্ত খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া ইত্যাদির কারণে যে ধরনের মুদ্রাস্ফীতি দেখা যায় সেটা হচ্ছে স্ট্রাকচারাল ইনফ্লেশন। ওকে, ঠিক আছে। এবার দেখো, আমরা হলাম মিডিল ক্লাস লোক, জিনিসপত্রের দাম বৃদ্ধি পেলে আমরাই কিন্তু মানে আমাদের উপরে কিন্তু বেশি ইম্প্যাক্ট পড়ে। আচ্ছা তোমরা বলো তো, বর্তমানে আদার দাম কত? তাহলে তোমরা বুঝতে পারবে আদা এবং লঙ্কার দাম কত, যে ইনফ্লেশনটা কি জিনিস। কত চলছে তোমাদের দিকে আদা? কেউ যদি বলতে পারো তার মানে জানবে সে না তার ফ্যামিলিতে কি আয় ব্যয় হয় তার একটু খোঁজ রাখে। আচ্ছা, আদা কিন্তু প্রায় 350 থেকে 400 টাকা কিলো, এবং লঙ্কা প্রায় 250 টাকা, ঠিক আছে? তাহলে দেখো কি না
যারা মিডিল ক্লাস লোক, যারা স্বল্প আয়ের লোক, যাদের ইনকাম ফিক্সড, তারাই কিন্তু এই মুদ্রাস্ফীতির ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাহলে কারা হয়? যাদের আয় স্বল্প। শাহরুখ খানের ইফেক্ট পড়ে না। হ্যাঁ, 250 টাকা। আচ্ছা, 250 কিলো, আমি তো 350 শুনছিলাম। লঙ্কা বোধহয় 250। ঠিক আছে, তাহলে তোমাদের ওখানে যেতে হবে কিনতে, 250 যদি হয়। আচ্ছা, এটা তো গেল স্বল্প আয়। হ্যাঁ, ওই রকমই হবে। 200 বলছে কাবেরী, বা ভালো জায়গা তাহলে। 100 লঙ্কা, তাহলে সস্তায় আছে 100 টাকা যদি হয়। ওকে, মানে কিছুদিন আগে এই রেটটা চলছিল। ঠিক আছে, ওকে, ঠিক আছে। নেক্সট দেখো। হ্যাঁ, স্বল্প আয়ের ব্যক্তিরা, তাছাড়া মিডিল ক্লাস যারা আছে, মানে আমাদের মতো লোক, তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবং ইনফ্লেশনের ফলে কি হয়? দেখো, তোমরা এটা বলো। ধরো, আমাদের দেশেই যদি জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়, তাহলে যারা ব্যবসায়ী আছে, তারা বিদেশে জিনিস বেশি বিক্রি করবে না দেশে বিক্রি করবে? বলো। দেশে যদি ভালো দাম পায় তারা, তাহলে দেশে বিক্রি করবে না বিদেশে বিক্রি করবে? বলো দেখি। ধরো একজন ব্যবসায়ী, সে খুব ভালো দাম পাচ্ছে দেশে, একদম ঠিক। তাহলে যদি খুব বেশি দাম পায় তারা, তাহলে অবভিয়াসলি তারা বিদেশে বিক্রি করবে না। কারণ কি, আমাদের পয়সার যে মূল্য ডলারের তুলনায় যদি হ্রাস পায়, তাহলে তার তো সে লাভ হবে না। ঠিক আছে, এইখানে সে 100 টাকার জিনিস 100 টাকাতে বিক্রি করছে, কিন্তু সেই 100 টাকার মূল্য যে পরে যদি আমেরিকাতে 50 টাকা হয়ে যায়, তাহলে সে লাভ পাবে না। তাহলে কি না, এর ফলে যে ইম্পোর্ট বা রপ্তানি আছে হ্রাস পায়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, সেটা হচ্ছে কি না, ইম্পোর্ট বা রপ্তানি হ্রাস পায়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে। নেক্সট কি, দেখো, সরকারের যে রাজস্ব ঘাটতি, মানে ফিসকাল ডেফিসিট, সরকার যে পরিমাণ আয় করে তার থেকে ব্যয় বেশি হয়। ঠিক আছে, তাহলে সরকারের রাজস্ব ঘাটতি দেখা যায়। এটাকে আমরা ইংলিশে কি বলি? ফিসকাল ডেফিসিট। তাহলে হচ্ছে আয়ের তুলনায় ব্যয় বেশি। ওকে, ঠিক আছে। এরপর কি না, যখন ইনফ্লেশন হয়, তখন সুদের হারও খুব চড়া হয়। এবার সুদের হার যখন চড়া হয়, তখন কি করে না, সেভিংস এর পরিমাণ হ্রাস পায়। মানে ব্যাংক যে টাকা, ওকে, যে টাকা তোমার ধার নেবে আরবিআই এর কাছে, তার যে হারটা, সেটা খুব বেড়ে যায়। এবং অপরপক্ষে কি, ব্যাংকও কি করে না, যে ফিক্সড ডিপোজিট আছে সেখানে তার সুদের হার কমিয়ে দেয়। তার জন্য কি, মানুষ টাকা পয়সা কিন্তু রাখে না, খরচা করে সব টাকা পয়সা। ঠিক আছে, তাহলে সুদের হারের বৃদ্ধির কারণে সেভিংসও কিন্তু হ্রাস পায়। ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকটা ইম্পর্টেন্ট কি পয়েন্ট না, যে ঋণদাতা, তার লোকসান হয়, ঋণ গ্রহীতার লাভ হয়। উদাহরণ দিই। ধরো তুমি 2023 সালে আজকের দিনে তোমার বন্ধুকে 100 টাকা ধার দিলে। ওকে, 10 বছর পর টাকাটার মূল্য বাড়বে না কমবে? বলো, 10 বছর পর এই 100 টাকার মূল্য বাড়বে না কমবে? আচ্ছা, 100 বছর, আচ্ছা 10 বছর পর টাকার মূল্যটা বাড়বে না? টাকার মূল্য বলছি, টাকার ভ্যালু, মানে আজ থেকে 50 বছর আগে 1 টাকার যা মূল্য ছিল আজকে আছে তা? তা টাকার মূল্যটা কি হচ্ছে? না, তোমরা বুঝতে পারছো না।
ব্যাপারটা হচ্ছে ধরো কমবে, হ্যাঁ এটাই বলছি। মানে ধরো 1950 সালে 1 টাকাতে সারা মাসের জিনিস হতো, এখন 1 টাকাতে হবে? তার টাকার যে মূল্য হ্রাস পাচ্ছে, তাহলে 10 বছর পর পর কি হচ্ছে, টাকার মূল্য মূল্য হ্রাস পাবে। তাহলে হ্রাস পেলে কি হবে, টাকার ভ্যালু যদি কমে যায়, তাহলে লাভ কার, যে ঋণটা নিয়েছে তাকে কম টাকা শোধ করতে হবে, কম ভ্যালুর টাকা শোধ করতে হবে। আরেকটা সিম্পল উদাহরণ দিই, ধরো তোমার দাদু, ঠিক আছে, তোমার দাদু বা তার দাদু 1910 সালে কোনো এক ব্যক্তির কাছে 10 পয়সা ধার নিয়েছিল, ঠিক তো? এবার সেই ব্যক্তি আজকে এলো যে আমার কাছে তোমার দাদু ধার নিয়েছিল, আমার টাকা ফেরত দাও। সে বললো কত ধার নিয়েছিল, 10 পয়সা। তুমি বলে 10 পয়সা নিয়েছিল তো, নে 1 টাকা নে, 10 পয়সা 10 গুণ তুমি দিয়ে দিলে। তাহলে লাভ কে করলো, তোমার দাদু না যে ব্যক্তি ধার দিয়েছিল? এবার বলো। যে ব্যক্তি ধার দিয়েছিল, হ্যাঁ ঠিক। লাভ হয়েছে কার, তোমাদের, দাদুর লাভ হলো। এখানে কিন্তু সেই ব্যক্তির লাভ হলো না, কারণ 10 পয়সা ইজিলি তুমি শোধ করেছো, 10 গুণ দিয়ে দিচ্ছ। তাহলে বুঝতে পারছো তো, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে টাকার ভ্যালুটা কমতে থাকে। টাকার ভ্যালু কমলে কি হয়, ঋণদাতা বা যে ক্রেডিটার আছে তার লোকসান হয়, আর ঋণ গ্রহীতার, যে ঋণটা নেয়, তার লাভ হয়। ওকে, তাহলে এটা দেখলাম মুদ্রাস্ফীতির ফলাফল। তাহলে মুদ্রাস্ফীতি কি জিনিস এবং মুদ্রাস্ফীতির ফলাফল, এবং আরেকটা জিনিস লাস্ট হচ্ছে যে, আচ্ছা দুটো জিনিস আছে। হ্যাঁ এখানে দেখো দুটো কনসেপ্ট আছে, একটা সিপিআই একটা ডাব্লিউপিআই। তো মুদ্রাস্ফীতি বা জিনিসপত্রের যে দাম বৃদ্ধি, সেটা কিভাবে নির্ণয় করব, তার একটা প্রপার প্রসেস থাকা উচিত, তাই না? মানে সরকার এই যে জিনিসপত্রের দাম বৃদ্ধি কিভাবে হচ্ছে, সেটা তো সরকারের কাছে ইনফরমেশন থাকতে হবে, তবে তো সরকার স্টেপ নেবে। ওকে, তাহলে প্রসেস কি আছে, দুটো প্রসেস আছে। একটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, একটা হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স। কনজিউমার প্রাইস ইন্ডেক্স কি না, এটা হচ্ছে তুমি কোনো একটা দোকানে যে যে জিনিসপত্র কিনছো, তার যে দাম বাড়া বা কমা, তার নির্ণয়টা হচ্ছে সিপিআই। ওকে, এবার একজন বড় ব্যবসায়ী, সে যে তোমার দাম দিয়ে জিনিসপত্র কিনছে, তার যে বাড়া কমা, সেটা হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স। নাম শুনেই বুঝতে পারছো, কনজিউমার মানে আমরা, আর হোলসেল মানে কারা, যারা বড় দোকান, ঠিক আছে? তাহলে কনজিউমার প্রাইস ইন্ডেক্স হচ্ছে রিটেল লেভেলের প্রাইস। রিটেল মানে কি, যেটা আমি বা তুমি দোকানে গিয়ে কিনছি, তো তার যে বাড়া কমা, সেটা যে পদ্ধতিতে নির্ণয় করা হয় সেটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তো এটা কে বার করে, এটা হচ্ছে তোমার এই যে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, এনএসও। আচ্ছা, এই যে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, এর আগে নাম ছিল সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, ঠিক আছে? এটা হচ্ছে সিএসও, আগে নাম ছিল। ওকে, তাহলে এনএসওর আগে নাম ছিল সিএসও, বোঝা গেল? ওকে, এইবার 2015 সালের আগে, 14 সালের আগে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করার জন্য হোলসেল প্রাইস ইন্ডেক্সকে ধরে নির্ণয় করত, মানে হোলসেল ডাব্লিউপিআই কে ইউজ করত। 2015 সালের পর সিপিআই কে ইউজ করা হয়। 2014 সালে উর্জিত পটেল কমিটির একটা রিপোর্ট আছে, এবং সেই রিপোর্টে রিজার্ভ ব্যাংকে সে সাজেস্ট করে যে আমাদের হোলসেল প্রাইস বাদ দিয়ে
কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে ভিত্তি করেই সিপিআই কে নির্ণয় করা, এই ইনফ্লেশনকে নিয়ন্ত্রণ করা উচিত। ওকে, তাহলে আগে ডাব্লিউপিআই ফলো হতো, এখন সিপিআই ফলো হয়। বোঝা গেল? আচ্ছা, ইনফ্লেশন কিভাবে নিয়ন্ত্রণ করে সেটা আমরা নেক্সট সেগমেন্টে দেখব। ঠিক আছে, রেপো রেট বাড়িয়ে বা কমিয়ে কিভাবে কি হয় সেটা আমরা দেখছি। নেক্সট কি? ডাব্লিউপিআই, হোলসেল প্রাইস ইন্ডেক্স। তো হোলসেল প্রাইস ইন্ডেক্স যেটা বললাম, যে এখানে কি হয় না, হোলসেল লেভেলে, বড় লেভেলে যে কেনা বেচা হয়, সেই কেনা বেচা কিন্তু তোমার কি, তোমার যে ইন্ডেক্স বার করা হয় সেটা হচ্ছে ডাব্লিউপিআই। কে বার করে? সেটা হচ্ছে ইকোনমিক অ্যাডভাইজার ইন মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আচ্ছা, এখানে দুটো পয়েন্ট মনে রাখবে সিপিআই এর ক্ষেত্রে, যে সিপিআই কি করে না, গুডস প্লাস সার্ভিস, এই দুটোরই প্রাইসকে মনিটর করে। ওকে, আর ডাব্লিউপিআই কি করে? শুধুমাত্র গুডস, মানে জিনিসপত্রের দাম দেখাশোনা করে, শুধুমাত্র জিনিসপত্রের দাম মনিটর করে। আচ্ছা, সিপিআই এর আরো ভাগ আছে, সিপিআই রুরাল, সিপিআই আরবান, সিপিআই কম্বাইন্ড, সেগুলো আমরা দেখবো না। আমরা শুধুমাত্র সিপিআই যে ধারণা সেটা রাখবো। ঠিক আছে, সিপিআই থেকে কি হয়, আরবিআই যে ইনফ্লেশন নিয়ন্ত্রণ করে, এবং এখানে গুডস এবং সার্ভিস দুটোই ইনক্লুডেড থাকে। ওকে, সার্ভিসের মধ্যে কি কি আছে না, সার্ভিসের মধ্যে দেখো তোমার ব্যাংকিং সার্ভিস আছে, তারপরে তোমার ট্রাভেলিং আছে, রেল আছে, টেলিফোন আছে, এই সমস্ত হচ্ছে সার্ভিসের মধ্যে। আর গুডস এর মধ্যে যে কোনো গুডস যেগুলো আমরা কিনছি সে সমস্ত কিছু। ওকে, এবং সার্ভিসের মধ্যে শুধুমাত্র সরকারি নয়, বেসরকারি সার্ভিসও আছে, যেমন জিও কোম্পানি টেলিফোন সার্ভিস দিচ্ছে। ওকে, বোঝা গেল? তাহলে সিপিআই হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস, ডাব্লিউপিআই হচ্ছে শুধুমাত্র জিনিসপত্র। ওকে, ওকে, তাহলে এটা হয়ে গেল তোমার ইনফ্লেশন কত ধরনের, মানে কিভাবে তুমি ইনফ্লেশনটাকে মেজার করবে। আচ্ছা, আরো দুটো জিনিস মনে রাখবে, যে সিপিআই প্রকাশ করে এনএসও, আর ডাব্লিউবিআই প্রকাশ করে ইকোনমিক অ্যাডভাইজার ইন মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এটা করে তোমার ডাব্লিউপিআই। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, এবারে মুদ্রাস্ফীতিকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? ঠিক আছে, কিভাবে করবে না, আরবিআই দ্বারা রেপো রেটের বৃদ্ধি করা। রেপো রেট কি না, দেখো ব্যাংক কি করে না, আরবিআই এর কাছে টাকা ধার নেয়। ঠিক তো? তাহলে ব্যাংক যখন টাকা নিচ্ছে, তো ব্যাংকে সুদ তো দিতেই হবে। তাহলে এই যে সুদের হারটা রয়েছে, এটাই হচ্ছে রেপো রেট। ওকে, এবারে রেপো রেট বাড়িয়ে দিলে কি হয়, রেপো রেট বাড়িয়ে দিলে কি হবে না, ব্যাংক কি করে আমাদেরকে যে লোন দেয়, সেই লোনের হারটাও, লোনের যে সুদের হারটা বাড়িয়ে দেয়। এবারে তোমরা বলো, লোনের হার যদি বেড়ে যায় তাহলে ইনফ্লেশন বাড়বে না কমবে? লোনের যে রেট আছে, ব্যাংক আমাদের কাছে যে রেট নেয়, ব্যাংক ধরো আমাদেরকে আগে লোন দিত 5% ইন্টারেস্টে, এখন লোন দেয় কত, 15% ইন্টারেস্ট। তাহলে তুমি লোন নেবে না। ওকে তো?
ঠিক আছে? ধরো লোনের যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্ট যদি বাড়িয়ে দেয় তাহলে ইনফ্লেশন বাড়বে না কমবে, এটা বলো তোমরা। একদম ঠিক বলেছো, খুব ভালো। তাহলে ইনফ্লেশন কমবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে রেপো রেট বাড়লে ইনফ্লেশন কমে। ওকে? আর রেপো রেট কমলে ইনফ্লেশন বাড়ে। ওকে, বোঝা গেল? দেখো, রেপো রেট বাড়লে ব্যাংকের হাতে কম টাকা থাকবে, কম টাকা থাকলে কম টাকা তারা মার্কেটে ছাড়বে, কম টাকা মার্কেটে এলে কি হবে, ইনফ্লেশন অটোমেটিক ডাউন হয়ে যাবে। আর রেপো রেট কমিয়ে দিলে ব্যাংক খুব বেশি লোন নেবে, খুব বেশি টাকা ধার নেবে, তাহলে ব্যাংক বেশি টাকা ছাড়বে, কম সুদে টাকা লোন দিয়ে দেবে, তখন কি হবে না, ইনফ্লেশন বেড়ে যাবে। ওকে? আর যদি বিনা ইন্টারেস্টে লোন দেয় তাহলে তো সবাই চলে যাবে, যে কেউ লোন নেবে। আর যত বেশি লোন নেবে মার্কেটে তত বেশি টাকা থাকবে, মার্কেটে তত বেশি টাকা থাকলে কি হবে, তত বেশি জিনিসপত্রের দাম বেড়ে যাবে। কি বললাম, ডিমান্ড ডিমান্ড পুলের ক্ষেত্রে কি বললাম, মানুষের হাতে টাকা বাড়লে ইনফ্লেশন বাড়ে। বোঝা গেল? এছাড়াও এছাড়াও কি না, সরকার যদি অতিরিক্ত উদার হয় এবং উল্টো পাল্টা খরচা করে, ঠিক আছে, মানুষের হাতে যদি কাঁচা টাকা দেয় তাহলে কিন্তু কি হবে, ইনফ্লেশন বাড়বে। যেমন ধরো, লক্ষ্মীর ভান্ডারে আজকে দিচ্ছে কত টাকা, 500 টাকা বা 1000 টাকা, এটাই বাড়ি যদি 5000 করে দেয় তাহলে কি হবে, মানুষের হাতে প্রচুর টাকা চলে আসবে, মানুষ কি করবে, আরো বেশি খরচা করবে, আরো ইনফ্লেশন বাড়বে। তাহলে কি, তোমার সরকার যদি অতিরিক্ত ব্যয় করে তাহলেও কিন্তু ইনফ্লেশন বাড়ে। তাহলে সরকার সরকার কি করবে, ইনফ্লেশন বাড়লে সরকার এই যে এক্সপানশনারি মনিটারি পলিসি রয়েছে সেটা ফলো করবে না। এটা ফলো কখন করবে, যখন স্লোডাউন চলবে, ইকোনমিক মন্দা চলবে, যখন মানুষের হাতে টাকা থাকবে না, তখন এক্সপানশনারি মনিটারি পলিসি ফলো করবে। আর এছাড়া কি আছে, বেআইনি ভাবে মজুত করা, হোর্ডিং, স্টক পাইলিং, এই সমস্ত জিনিস, মানে তোমার মারোয়ারিরা কি করে অনেক সময় না, কৃত্রিম ভাবে ডিমান্ড বাড়িয়ে দেয়, ঠিক আছে, একটা কৃত্রিম অভাব সৃষ্টি করে, এর ফলে ডিমান্ড বেড়ে যায়। ওকে? তারা কি করে, বড় বড় তাদের যে স্টোরেজ আছে সেখানে জিনিসপত্র জমিয়ে রেখে দিল, এর ফলেও কিন্তু কি হয়, অটোমেটিক জিনিসপত্রের দাম বেড়ে যায়। তাহলে ইনফ্লেশন এখানেই শেষ হলো। ওকে, নেক্সট চ্যাপ্টার কি হচ্ছে, খুব সহজ চ্যাপ্টার, এখানেও কনসেপচুয়াল চ্যাপ্টার, ব্যাংকিং অ্যান্ড মনিটারি পলিসি। ওকে, দেখো, ভারতে এই যে ব্যাংকিং ব্যবস্থা, এই ব্যাংকিং ব্যবস্থা কিন্তু প্রাচীনকালে অতটা ছিল না, ঠিক আছে। তো প্রাচীনকালে কি ছিল না, প্রাচীনকালে ছিল একটা জিনিস, তোমার নাম শুনে থাকবে, হুন্ডি। হুন্ডি মানে কি না, হুন্ডি হচ্ছে যে তুমি কি করলে, ধরো কোনো কিছু জিনিসপত্র, তুমি আছো বাংলাদেশে, এইবারে এই বাংলাদেশে তুমি একটা জিনিস কিনলে, জিনিস কিনলে, ওকে, ভুল হলো এটা, ধরো তুমি ভারতে আছো, এবার বাংলাদেশ থেকে তুমি একটা জিনিস কিনতে যাও, তখন কি করলে তুমি, তোমার কাছে একটা বিল থাকতো, মানে একটা কাগজ থাকতো, বিল মানে কাগজ, এবার সেই কাগজটা তুমি অন্য কাউকে দিতে, সেই কাগজটা নিয়ে যেয়ে তখন সে বাংলাদেশের
লোকটিকে দিত এবং সেই কাগজটি লোকটি রেখে দিত এবং তোমাকে জিনিসটা দিয়ে দিত। এটাকে বলা হয় বিল অফ এক্সচেঞ্জ, হুন্ডি নামে পরিচিত ছিল। তো এই ধরনের ব্যবস্থা কিন্তু তখন ছিল, কেনা বেচার জন্য এই ধরনের ব্যবস্থা ছিল। তাছাড়া কি ছিল, সাহুকার ছিল। সাহুকাররা কি করতো, খুব চড়া সুদে লোন দিত, মানে টাকা ধার দিত, ঠিক আছে। তো সাহুকাররা ধার দিত এবং পরবর্তীকালে কি হতো না, সেই টাকা যখন শোধ করতে পারতো না, তখন সেই কৃষকের জমি ঘর বাড়ি সব কেড়ে নেওয়া হতো। তো এই ধরনের ব্যবস্থা কিন্তু ছিল। নেক্সট কি হলো, তোমার ইংরেজরা আসার পর থেকে কিন্তু ব্যাংকিং সিস্টেম ভারতে আসতে থাকলো। প্রথম যে ব্যাংকটা ছিল, সেই ব্যাংকটা কি ছিল, সেই ব্যাংক ছিল তোমার কি, ব্যাংক অফ হিন্দুস্তান, প্রথম ভারতে ব্যাংক, মনে রাখবে। এবং এটা ছিল ইউরোপীয়দের দ্বারা প্রতিষ্ঠা করা। আর ভারতীয়দের দ্বারা প্রথম প্রতিষ্ঠা করা ব্যাংক কি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিএনবি, যে ব্যাংক এখনো রয়েছে, এটি কিন্তু প্রথম ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠা করা ব্যাংক। ওকে, এরপর মানে যে ব্যাংকটা ভারত, যে ব্যাংকের আন্ডারে সমস্ত ব্যাংক প্রায় আসে এবং আমাদের যে অর্থনীতি আছে, এই অর্থনীতিতে যে ব্যাংকের অবদান যথেষ্ট রয়েছে, সেই ব্যাংকটা কি না, ভারতীয় রিজার্ভ ব্যাংক বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই। এই আরবিআই কখন হয় প্রতিষ্ঠা, 1935 সালে। এবং 1949 সালের 1 জানুয়ারি এই আরবিআই এর জাতীয়তাকরণ হয় বা বলতে পারো ন্যাশনালাইজড হয়। এবং আরবিআই এর প্রথম গভর্নর ছিলেন স্যার স্মিথ। ওকে, 1935 থেকে তোমার কত না 37 পর্যন্ত। এরপর ভারতের যে মানে ভারতীয় গভর্নর হয়েছিলেন, তার নাম কি, সিডি দেশমুখ। তাহলে এখানে মনে রাখবে আরবিআই কখন প্রতিষ্ঠা হয়, 1935, ন্যাশনালাইজড হয় 1949, এবং দুজন গভর্নরের নাম। এবার আসছে আসল জিনিস, আরবিআই কি করে না, 1 টাকার উপরে মানে 1 টাকা বাদ দিয়ে, এটাকে বলতে পারো যে 1 টাকার নোট বাদ দিয়ে, এক্সেপ্ট 1 RS নোট, এটাকে ছাপে, মানে এই 1 টাকার নোটের কার মানে তোমার সাইন থাকে, সেটা হচ্ছে কে না, আমাদের যে ফাইন্যান্স মিনিস্ট্রি, তার সাইন থাকে। ঠিক আছে, তাহলে 1 টাকার নোট বাদ দিয়ে সমস্ত নোট কিন্তু আরবিআই প্রিন্ট করে। ঠিক আছে, এরপর কি না, দেখো আমাদের ব্যাংক হচ্ছে কারোর এসবিআই, কারোর ইউবিআই, কারোর পিএনবি, কিন্তু ভারত সরকারের ব্যাংক কি না, ভারত সরকারের ব্যাংক হচ্ছে আরবিআই। তাহলে ভারত সরকারের যে ব্যাংকের এজেন্ট, সেটা হচ্ছে আরবিআই, তার সঙ্গে সঙ্গে অ্যাডভাইসারও কিন্তু এই আরবিআই। ওকে, এছাড়া কি অন্যান্য সমস্ত ব্যাংকের ঋণ প্রদান করে আরবিআই এবং তাদের বিভিন্ন ব্যাপারে সাহায্য করে, কোনো প্রবলেম পড়লে তাদেরকে সাহায্য করে। ঠিক আছে, ভারত সরকারের, ভারতের যে বিদেশি মুদ্রার ভান্ডার মানে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেটাও কিন্তু দেখাশোনা করে আরবিআই। এবং কি সরকারের যে বিভিন্ন সিকিউরিটি, আরে সিকিউরিটি মানে কি, এটা বলে রাখি, এটা হচ্ছে একটা কাগজ। এই কাগজটা কি, এই কাগজটা সরকার তোমাকে দেবে, তার পরিবর্তে সরকারকে তুমি টাকা দেবে। ওকে, মার্কেটে ধরো একটা কাগজ আছে, এরকম একটা কাগজ আছে, এই কাগজে কি না ভারত সরকারের অনেক কিছু লেখা আছে, অনেক কিছু লেখা আছে, সিল আছে কিছু, এবং এখানে লেখা থাকে যে কত টাকার এটা, ধরো এটা হচ্ছে 10,000 টাকা। ওকে, 10,000 টাকার। এবার সরকার বলল যে এই যে এটা আছে, এটা আমি 30 বছরের জন্য বিক্রি করব, এবং 30 বছর পর যখন তুমি আসবে, তখন আমি কি তোমাকে এই 10,000 টাকার বদলে 20,000 টাকা দেবো। তখন তাহলে তুমি কি করবে না, এটা তুমি কিনবে, কেনার পর 30 বছর পর যাবে, 20,000 টাকা পেয়ে যাবে, তাহলে ডবল টাকা তুমি পাবে। আমি একটা উদাহরণ দিলাম। তাহলে এই যে এই কাগজটা, এটাকে বলছে গভর্নমেন্ট সিকিউরিটি। এটা তো হয়ে গেল একটা কেস। আর একটা কেস কি, সরকার বছর বছর ইন্টারেস্ট দেয়।
তাহলে কুপন লাগানো থাকে, প্রতিটা কুপন নিয়ে যাবে, নিয়ে তারপর তোমাকে কি করবে না তোমাকে কিছু ইন্টারেস্ট দেবে, এই 10,000 টাকার উপরে 2% বা 3% প্রতি বছর ইন্টারেস্ট দেবে, এবং ফাইনালি 30 বছর পূর্ণ হওয়ার পর তুমি তোমার যে আসল টাকা সুদ সমেত ফেরত পাবে। তাহলে এই যে কাগজটা, এটাই হচ্ছে জিসেক, এটা সরকার তোমাকে বিক্রি করবে, তুমি সরকারকে টাকা দেবে। ঠিক আছে, তো এই কাগজগুলো সমস্ত কিছু, সেই কাগজগুলো কি বলা হয়, জিসেক বলা হয়, কোনোটাকে ট্রেজারি বিল বলা হয়, এগুলো কিন্তু আরবিআই এর কাছেই থাকে। ওকে, ওকে। এবার দেখো, আমি বললাম যে আরবিআই কি করে না, যে সমস্ত ব্যাংক রয়েছে তারা কিভাবে ঋণ পাবে এবং ব্যাংকের যে অবস্থা, সেই সমস্ত কিছু এই আরবিআই কিন্তু দেখাশোনা করে। তাহলে কিভাবে দেখাশোনা করে, দু রকম ভাবে, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, একটা কোয়ালিটেটিভ। কোয়ান্টিটি মানে আমরা জানি পরিমাণ, কোয়ালিটি মানে হচ্ছে গুণগত, বোঝা গেল। এবার কোয়ান্টিটিটাই কিন্তু ইম্পর্টেন্ট, কোয়ালিটিটা অতটা ইম্পর্টেন্ট নয়। তাহলে কোয়ান্টিটিটা কি কি আছে, প্রথম আছে ব্যাংক রেট। দেখো এখন আর ব্যাংক রেট ইউজ করা হয় না, এখন রেপো রেটই আমরা ইউজ করব। তো ব্যাংক রেট কি, রেপো রেটের মতনই। যখন অন্য ব্যাংক আরবিআই এর কাছে লং টার্মে লোন নেয়, ঋণ নেয়, তখন ব্যাংক তোমার যে সুদটা নেয় সেটা হচ্ছে ব্যাংক রেট। আচ্ছা, এবার তোমরা বলো যে তাহলে আরবিআই সুদ নিচ্ছে, ইনফ্লেশন কমানোর জন্য ব্যাংক রেট বাড়াবে না কমাবে আরবিআই? ইনফ্লেশন কমানোর জন্য ব্যাংক রেট বাড়াবে না কমাবে, বলো দেখি। ইনফ্লেশন কমানোর জন্য ব্যাংক রেট বাড়াবে না কমাবে, কে একজন বলো। ইতি, দিশা, কাবেরী, তিনজন আছো, বাড়াবে, ভেরি গুড, খুব সুন্দর। তাহলে কি করবে না, ব্যাংক তার রেটটা বাড়িয়ে দেবে, তাহলে মার্কেটে কম টাকা ছাড়বে। এটাই আমি এখানে বলেছি, যে যদি আরবিআই মনে করে যে বাজারে টাকা পয়সার, বা যেটাকে ভালো ভাষায় বলা হয়, মানে ব্যাংকিং ভাষায় বলা হয় কি, লিকুইডিটি। ওকে, এই শব্দটা মনে রাখবে, লিকুইডিটি। আমরা টাকা পয়সা বলি, ব্যাংক কি বলে, মানে আরবিআই কি বলে, সেটা লিকুইড বলে। যত বেশি টাকা থাকবে, ক্যাশ থাকবে, তত বেশি লিকুইড থাকবে, মানে তত বেশি সচ্ছল ভাবে টাকা পয়সা মানে ঘোরাফেরা করবে। আর যত বেশি ওই সিকিউরিটি বলো, সোনা বলো, এইসবের টাকা থাকবে, তত লিকুইডিটি কম হবে। ওকে, তাহলে টাকা পয়সার পরিমাণ বৃদ্ধি করতে হবে, তাহলে ব্যাংক রেট কমিয়ে দেবে। তাহলে মার্কেটে যদি টাকা ছাড়তে হয় ব্যাংক রেট কমাবে, আর মার্কেটে যদি টাকা বাড়াতে হয়, হ্যাঁ, মার্কেটে যদি টাকা কমাতে হয় তাহলে ব্যাংক রেটের হার বাড়িয়ে দেবে। ওকে, নেক্সট খুব সুন্দর একটা জিনিস, ক্যাশ রিজার্ভ রেশিও, সিআরআর। দেখো, ব্যাংকের কাছে আমরা টাকা রাখছি, টাকা কিভাবে রাখি আমরা, একটা হচ্ছে টাইম ডিপোজিট। আচ্ছা, টাইম ডিপোজিট নয়, একটা হচ্ছে কি, ডিমান্ড ডিপোজিট। দেখো, তোমাদের যদি সেভিং অ্যাকাউন্ট থাকে, তাহলে সেভিং অ্যাকাউন্ট থাকলে কি না, সেভিং অ্যাকাউন্ট থাকলে তোমরা যখনই যাবে তখনই ব্যাংক কিন্তু বাধ্য হবে টাকা দিতে, ঠিক তো? তাহলে ওটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট, যখনই যাবে টাকা দেবে। এটার অর্থ কি, সেভিং অ্যাকাউন্ট। আমি লিখে দিলাম সেভিং অর কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে, কারেন্ট অ্যাকাউন্ট, এটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট। আরেকটা কি আছে, টাইম ডিপোজিট, মানে ফিক্সড ডিপোজিট, মানে তুমি এফডি করলে টাকা, ধরো 2 বছরের জন্য এফডি করলে, এটা হচ্ছে টাইম ডিপোজিট।
ডিপোজিট, এটা হচ্ছে টাইম ডিপোজিট, এটা হচ্ছে এফডি, ফিক্সড ডিপোজিট। এই যে তোমার ডিমান্ড ডিপোজিট আর টাইম ডিপোজিট, এটা কিন্তু কি হচ্ছে না ব্যাংকের লায়াবিলিটি, মানে ব্যাংকের এখানে দায়বদ্ধতা আছে যে টাকাটা তোমাকে ফেরত দিতে হবে। তাহলে এটাকে একসঙ্গে বলে নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি। নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি, ওকে, শর্ট ফর্মে হচ্ছে এনডিটিএল। এই যে এনডিটিএল আছে, ওকে, তো এই এনডিটিএল এর 4%, 4% ব্যাংকে নিজের কাছে গচ্ছিত রাখতে হবে। ধরো এনডিটিএল এর মান যদি 100 হয়, 100 টাকা হয়, তাহলে 4 টাকা সিআরআর এ রাখতে হবে, ওকে, 4 টাকা রাখতে হবে। মানে এখন এই সিআরআর এর মান হচ্ছে 4 টাকা, আগে আরো বেশি ছিল। তাহলে আরবিআই ঠিক করে দিয়েছে যে নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটির, মানে এই যে ডিমান্ড ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট, সেভিং অ্যাকাউন্ট, এই সমস্ত কিছু যে ডিপোজিট আছে, এই ডিপোজিটের 4% ব্যাংককে আরবিআই এর কাছে গচ্ছিত রাখতে হবে। এই আরবিআই এর কাছে গচ্ছিত রাখা টাকাই হলো কিন্তু সিআরআর, ওকে। এইবারে তোমরা বলো যে এই যে সিআরআর এর মান যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে ব্যাংকের কাছে বেশি টাকা থাকবে না কম টাকা থাকবে? সিআরআর এর যে টাকাটা আছে সেটা আরবিআই এর কাছে গচ্ছিত রাখা হয়, তাহলে সিআরআর যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে ব্যাংকের কাছে কম টাকা থাকবে না বেশি টাকা থাকবে? ধরো 4% থেকে 40% করে দেওয়া হলো, তাহলে ব্যাংকের কাছে বেশি টাকা থাকবে না কম থাকবে? কম থাকবে। ভেরি গুড। তাহলে কম যখন টাকা থাকে ব্যাংকের কাছে, তাহলে কি হবে না ব্যাংক বেশি টাকা ছাড়তে পারবে না, ব্যাংকের কাছে টাকা কম। তো তাহলে ব্যাংকের কাছে যেহেতু টাকা কম, সেহেতু কি হবে, ব্যাংক ছাড়তে পারছে না, ইনফ্লেশন কমছে। তাহলে এখানে মনে রাখবে যে সিআরআর বাড়লে তোমার ইনফ্লেশন কমে, আর সিআরআর কমলে ইনফ্লেশন বাড়ে, ওকে। তাহলে ইম্পর্টেন্ট জিনিসটা কি হচ্ছে না, ইম্পর্টেন্ট হচ্ছে যে সিআরআর বাড়লে ইনফ্লেশন কমে, আর সিআরআর কমলে ইনফ্লেশন বাড়ে, ওকে। আচ্ছা, আমরা তো এটাকে এই পার্সেন্টেজে বললাম, আরবিআই কিভাবে বলে এটাকে? বেসিস পয়েন্ট বলে এটাকে, বেসিস পয়েন্ট। 1% ইজ ইকুয়াল টু 100 বেসিস পয়েন্ট। তোমরা শুনে থাকবে যে আরবিআই 25 বেসিস পয়েন্ট তোমার কি এই সিআরআর কমালো, বা তোমার রেপো রেট কমালো। আচ্ছা, বেসিস পয়েন্টে রেপো রেটেই বলবো, এখানে না বলাই ভালো, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। যাই হোক, বেশ, তাহলে সিআরআর বাড়লে ইনফ্লেশন কমে, সিআরআর কমলে ইনফ্লেশন বাড়ে, ওকে। নেক্সট জিনিস মনে রাখবে যে সিআরআর কে সবসময় ক্যাশে রাখা হয়, কোন রকম সিকিউরিটি বা গোল্ড এসবে রাখা যাবে না, সবসময় ক্যাশে জমা রাখতে হবে। এবং সিআরআর এ কোন রকম সুদ পাবে না, ব্যাংক কোন রকম সুদ কিন্তু এখানে পাবে না, টাকাটা জাস্ট রেখে দিতে হবে, ওকে। সেখান থেকে কিন্তু সুদ পাবে না, এবং এটা রাখতেই হবে। সিআরআর হয়ে গেল। সিআরআর এর মতনই আর একটা হচ্ছে এসএলআর। এসএলআর এর পরিমাণ, এসএলআর কি জিনিস? এটা হচ্ছে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, ওকে। এখানে কিন্তু কিছু পার্থক্য আছে। প্রথম কি না, এখানেও ব্যাংকে কিছু পরিমাণ তার যে ডিপোজিট আছে, নেট ডিমান্ড এন্ড টাইম লায়াবিলিটি ডিপোজিট আছে, তার 22% নিজেদের কাছে রাখতে পারে, সেটার জন্য কিন্তু আরবিআই এর কাছে রাখতে হবে না। এবং কি
না এই এসএলআর কে ক্যাশ, গোল্ড, সিকিউরিটি 3 ভাবে রাখা যায়। তাহলে সিআরআর আমরা কি দেখলাম, শুধুমাত্র ক্যাশে রাখা যায়। আর এসএলআর কি না, ক্যাশ, গোল্ড, সিকিউরিটি যে কোনো রূপে রাখা যায়। এবং এটি থেকে ব্যাংক সুদ পায়। কেন পাবে না? এই যে সিকিউরিটি রেখেছে, সিকিউরিটি মানে কি, সরকারের সিকিউরিটি রেখেছে, তাহলে সরকারের সিকিউরিটি রাখলে কি সুদ পাবে না? ওবেসলি সরকার সুদ দেবে। গোল্ড রেখেছে, গোল্ড রাখলে কি গোল্ডের উপর সুদ নেই? পাবে। তাহলে অবভিয়াসলি এসএলআর এ সুদ পাবে, আর সিআরআর এ কোনো রকম সুদ পাবে না। বোঝা গেল? ঠিক আছে, তাহলে দুটো গেল, একটা হচ্ছে সিআরআর, একটা এসএলআর। এই পরিমাণ টাকা মানে 4% প্লাস 22% মানে হচ্ছে 26% ব্যাংকে রেখে দিতে হবে। বাকি যে আছে তোমার, বাকি যে তোমার কত, বাকি হচ্ছে হ্যাঁ, বাকি কত, যে তোমার 100 থেকে 26 বাদ দিলে 74%। এই 74% নিয়েই কিন্তু ব্যাংক ব্যবসা করবে, মানে 74%-এর মধ্যেই কিন্তু ব্যাংক লোন দেবে। ওকে, ঠিক আছে। নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে রেপো রেট। দেখো, আমরা আগে ব্যাংক রেট দেখলাম। ব্যাংক রেটের ক্ষেত্রে কি, লং টার্মে যখন ব্যাংকরা আরবিআই এর কাছে টাকা ধার নেয়। আর রেপো রেট কি, খুব অল্প সময়ের জন্য। দুটোর মধ্যে মিল আছে, একটা হচ্ছে খুব বেশি সময়, একটা হচ্ছে অল্প সময়। তাহলে খুব অল্প সময়ের জন্য যখন ব্যাংক ঋণ নেয়, ধার নেয়, ঠিক আছে, তখন এই রেপো রেট ধার্য করা হয়। ওকে, রেপো রেট কাদের কাছে নেওয়া হয়? ব্যাংকের কাছে নেওয়া হয়। এবং আরবিআই যখন টাকা ধার দেয়, তখন আরবিআই কি কিছু পরিমাণ সিকিউরিটি ব্যাংকের কাছ থেকে নিজের কাছে রেখে দেয়। যখন টাকাটা জমা দেবে, আবার সিকিউরিটিটা ফেরত দেবে। ঠিক আছে, এবারে তোমরা বলো, রেপো রেট বাড়ালে ইনফ্লেশন কমবে না বাড়বে? এখানে লেখাই আছে নেক্সট, কমবে। ঠিক। কেন কমবে না? রেপো রেট বাড়ালে ব্যাংকগুলোকে বেশি সুদ দিতে হবে। এখন বেশি সুদ যদি দিতে হয়, ওকে, তাহলে বেশি সুদ যদি দিতে হয়, তাহলে ব্যাংক উল্টো থেকে কি, সেটা, ব্যাংক তো বোকা নয়। ব্যাংক যদি আরবিআই কে বেশি সুদ দেয়, সে তার লোনের সুদটাও দেবে বাড়িয়ে। আর লোনের সুদ যখন বাড়িয়ে দেবে, হাউজিং লোনের বাড়িয়ে দিল, কার লোনের বাড়িয়ে দিল, তখন তোমরা কি করবে? তোমরা লোন নেবে না, যে না ভাই লোনের লোনের যে এটা আছে আগে কমুক, তারপর লোন নেব, তাই তো? তাহলে কি না, লোন যখন তোমরা নিচ্ছ না, তখন অটোমেটিক তোমাদের হাতে কম পয়সা রয়েছে, মার্কেটে তোমরা কম পয়সা ছাড়ছো, তাহলে অটোমেটিক জিনিসপত্রের দাম কিন্তু কমছে। তাহলে রেপো রেট বাড়লে জিনিসপত্রের দাম কমে, আর রেপো রেট কমলে জিনিসপত্রের দাম বাড়ে। ওকে, এবারে দেখো, আচ্ছা এটা কি হলো, জিনিস এটা চিন হবে না, এটা হবে কি, যখন রেপো রেট বাড়ানো হয় তখন, রেপো রেট বাড়ানো জিনিসগুলিতে যখন রেপো রেট কমানো হয় তখন আচ্ছা এটা ভুল আছে, এটা পুরোটাই ভুল আছে। ওকে, নিচে লেখানো আছে যে রেপো রেট বৃদ্ধি, এই যে রেপো রেট বৃদ্ধি হয়, এটাকে কি বলা হয়? ডিয়ার মানি পলিসি। আচ্ছা, ডিয়ার মানি পলিসি মানে কি না, যখন ডিয়ার মানে কি, ডিয়ার বা নিয়ার মানে হচ্ছে কাছের লোক, যখন আমি কাউকে ভালোবাসছি খুব, তাহলে রেপো রেট বাড়িয়ে দিচ্ছি মানে কি, আমি পয়সার মূল্যটাকে বাড়াতে চাইছি, মানে ডিয়ার মানি, খুব কাছের মানুষ। ঠিক আছে, তাহলে রেপো রেট বৃদ্ধি মানে ডিয়ার মানি পলিসি ফলো করছে। এবং এটা কেন ফলো করা হয়? ইনফ্লেশন কমানোর জন্য। আর রেপো রেট হ্রাস মানে কি, ব্যাংক ফলো করছে চিপ মানি পলিসি। চিপ মানে কি, যেটা খুব খুব কম, মানে যার ভ্যালু নেই। তাহলে কি করছি আমি সেটা, ডিফ্লেশন কমানোর জন্য। ইনফ্লেশনের উল্টো, জিনিসপত্রের দাম কমে গেছে, তখন সেটাকে বাড়ানোর জন্য আমি কি করলাম, চিপ মানি পলিসি ফলো করলাম, মানে রেপো রেট কমিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে একটা পেজ নিয়ে আমি লিখে দিতে পারি যে, দেখো
একটা হচ্ছে কি রেপো রেট। আচ্ছা, রেপো রেটের আগের কথাটা আমি বললাম না, রেপো রেটের আরেকটা উল্টো রয়েছে, রিভার্স রেপো রেট। রেপো রেট মানে হচ্ছে কি, যে আরবিআই যখন টাকা ধার দিচ্ছে, এমনও তো পরিস্থিতি আছে যখন আরবিআই টাকা ধার নেয়, তো আরবিআই যখন টাকা ধার নেবে তখন ব্যাংকগুলো সুদ পে করবে। তো ব্যাংকগুলো যখন সুদ পে করবে, এই যখন আরবিআই একটা সুদ পে করবে ব্যাংকে, তখন সেটা হবে রিভার্স রেপো রেট। এবারে এই যে ছকটা আছে সেটা থেকে তোমরা বলো, একটা হচ্ছে রেপো রেট, একটা হচ্ছে রিভার্স রেপো রেট। আচ্ছা, ভুল হয়ে গেল, এটা হবে, দাঁড়া এক সেকেন্ড। আচ্ছা, এটা এইভাবে লিখতে পারি যে ইনফ্লেশন আর হচ্ছে ডিফ্লেশন। আচ্ছা, এখানে বলো 1 নাম্বার, ইনফ্লেশনের জন্য রেপো রেট বাড়ানো হবে না কমানো হবে? তোমরা বলো, ইনক্রিজ না ডিক্রিজ ইনফ্লেশনের জন্য? বলো দেখি কি হবে। আচ্ছা, ইনফ্লেশনের জন্য, ইনফ্লেশন যদি বাড়ে, ইনফ্লেশন কমানোর জন্য রেপো রেট কমাতে হবে না বাড়াতে হবে? ইনফ্লেশন বাড়ছে, ব্যাপারটা বুঝো ভালো করে, যে জিনিসপত্রের দাম বাড়ছে, তাহলে রেপো রেটকে বাড়াবে আরবিআই না রেপো রেটকে কমাবে? তোমাদেরকে কি বললাম এতক্ষণ ধরে, যে রেপো রেট বাড়া মানে কি, রেপো রেট বাড়িয়ে দেওয়া মানে কি, ব্যাংকের হাতে কম টাকা রয়েছে, রেপো রেট বাড়িয়ে দেওয়া মানে কি হচ্ছে, ব্যাংকের কাছ থেকে বেশি সুদ দিচ্ছে, তাহলে ব্যাংক তো কি করবে, ইনফ্লেশনের সঙ্গে ফাইট করার জন্য রেপো রেটকে আমরা বাড়াবো না কমাবো? সিম্পলি বলো, ভাবনা চিন্তা করে বলো। আরে রেপো রেটকে বাড়াবো। আগেরটাতে আমরা কি বললাম, যে রেপো রেট বৃদ্ধি মানে হচ্ছে যিনি ইনফ্লেশন কমানো, মানে আরবিআই রেপো রেট বাড়াচ্ছে, উল্টো দিকে ব্যাংক তখন কি করছে, নিজের যে লোনের পরিমাণ, লোনের যে অ্যামাউন্ট আছে, পার্সেন্টেজ আছে, সেটাও তো বাড়িয়ে দিচ্ছে। রেপো রেট, ব্যাংক যখন আরবিআই কে বেশি টাকা দেবে, বেশি সুদ দিয়ে করবে, উসুল কার থেকে করবে, আমাদের থেকে করবে। ওকে, তা রেপো রেট বৃদ্ধি করা মানে কি হচ্ছে, আমি ইনফ্লেশনটাকে কমাতে চাইছি, ঠিক আছে? তাহলে রেপো রেট মানে হচ্ছে, তাহলে ইনফ্লেশন কে কন্ট্রোল করার জন্য রেপো রেট কি করতে হবে, ইনক্রিজ করতে হবে। ওকে, বোঝা গেল? ঠিক তার উল্টো, ডিফ্লেশনের ক্ষেত্রে রেপো রেট কি করতে হবে বলো, এটা কি করতে হবে, ডিক্রিজ করতে হবে। বোঝা গেল? হ্যাঁ, এটা ঠিক আছে। ডিফ্লেশন মানে জিনিসপত্রের দাম কমছে, তাহলে ব্যাংকের হাতে তো টাকা থাকতে হবে, ব্যাংক টাকা তখনই নেবে যখন আরবিআই রেপো রেটটা কম নেবে, আরবিআই যখন সুদ কম নেবে। ওকে, 2 নম্বর কি, রিভার্স রেপো। আচ্ছা, এবার কি, রেপো রেট ইনফ্লেশনের ক্ষেত্রে বাড়ালাম, ইনক্রিজ হলো, রিভার্স রেপো রেট কি করতে হবে, ডিক্রিজ করতে হবে। ঠিক আছে, তাহলে রেপো রেট যা হবে রিভার্স রেপো রেট তার উল্টো হবে, রিভার্স রেপো রেট। এটা কি করতে হবে, ইনক্রিজ করতে হবে। এইভাবে মনে রাখবে, ঠিক আছে? একটা যদি মনে রাখো তাহলে সব মনে থাকবে, কি না, ইনফ্লেশন বাড়লে রেপো রেট বাড়াবো, বাস এটা মনে রাখবে। ইনফ্লেশন বাড়লে রেপো রেট বাড়াবো, বাদ বাকি সব চলে আসবে। তাহলে রেপো রেট যদি বাড়াই ইনফ্লেশনের ক্ষেত্রে, রিভার্স রেপো রেটে কি করব, ডিক্রিজ করব। ডিফ্লেশনে কি করব, ইনফ্লেশনে ইনক্রিজ করেছি, ডিফ্লেশনে ডিক্রিজ করব। তাহলে একটা মনে রাখবে, তাহলে সব মনে থাকবে, ঠিক আছে? এবং ইনফ্লেশনে যা হবে ডিফ্লেশনে তাই হবে,
রেপো রেটে যা হবে রিভার্স রেপো রেটে তার ঠিক বিপরীত হবে। ঠিক আছে, ওকে। আর এটাকে কি বলছে, এটাকে বলছে ডিয়ার মানি পলিসি। আর এটাকে কি বলছে, চিপ মানি পলিসি। ওকে, ঠিক আছে। তাহলে একটা কথা মাথায় গেছে নাও, যে ইনফ্লেশনকে ঠিক করার জন্য আরবিআই রেপো রেট বাড়াবে, বাস এটুকু মনে রাখবে। এবার দেখো আরেকটা প্রসেস আছে এই ইনফ্লেশনকে নিয়ন্ত্রণ করার, সেটা কি, মার্কেট থেকে টাকা চুষে নেওয়া। ওকে, কিভাবে চুষবে না, যেটা আগে উদাহরণ দিলাম, ধরো এখানে, আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, ধরো এখানে কি আছে না, একটা আগের উদাহরণটাই বলছি আমি। ওকে, একটা সিকিউরিটি আছে, লেখা আছে জিওবি অফ আইএনডি, ঠিক আছে, এটা সিকিউরিটি। ওকে, আইএনডি লেখা আছে, এখানে অনেক কিছু লেখা আছে। এইবারে এটা ধরো সিকিউরিটি, আর অপর দিকে মার্কেটে কি আছে, টাকা আছে। ওকে, ধরো টাকা আছে 1000 টাকা। এইবারে যখনই মার্কেটে এই 1000 টাকাকে তুলতে হবে, মার্কেটে 1000 টাকা আছে, 1000 টাকা কি করছে, একটা ইনফ্লেশন তৈরি করে দিয়েছে। এই 1000 টাকা থেকে কি করবে না, আরবিআই 500 টাকা তুলতে চাইছে, তাই তো, মানে টাকা বেশি আছে, টাকা বেশি মানে ইনফ্লেশন, 500 টাকা তুলতে চাইছে। তখন তাহলে কি করবে আরবিআই, এই সরকারের যে সিকিউরিটি আছে সেটাকে সে বিক্রি করে দেবে, 500 টাকার একটা সিকিউরিটি বিক্রি করে দেবে, অটোমেটিক মার্কেট থেকে টাকা উঠে চলে আসবে। তাহলে মার্কেট থেকে যখন টাকা চলে এলো আরবিআই এর হাতে, তখন কিন্তু ইনফ্লেশন নিয়ন্ত্রণ হয়ে গেল। তাহলে বাজারে টাকা পয়সা বাড়ানো বা কমানোর জন্য আরবিআই কি করবে না, সরকারের যে সিকিউরিটি আছে বা গভর্নমেন্টের যে সিকিউরিটি আছে সেটাকে কি করবে, কিনে নেবে বা বিক্রি করবে। বোঝা গেল, এটা হচ্ছে বিক্রি। ওকে, তাহলে কি, বাজারে অর্থের পরিমাণ বৃদ্ধি করার জন্য কি করবে বলো, সিকিউরিটি সেল করবে না সিকিউরিটি কিনবে, তোমরা বলো দেখি, কি করবে না, অর্থের পরিমাণ বৃদ্ধির জন্য কি করবে না, সিকিউরিটি, এটা ভুল হলো, ওকে দাঁড়াও এক সেকেন্ড, হ্যাঁ, তাহলে বাজারে অর্থের পরিমাণ বৃদ্ধির জন্য কি করবে, সে তার এই যে সিকিউরিটি আছে সেটা কিনে নেবে। ওকে, তাহলে সিকিউরিটি কিনবে, কিনলে কি হবে না, সিকিউরিটি কিনলো, অপর দিকে টাকা চলে গেল, তাহলে বাজার থেকে কি হলো, বাজারে টাকার পরিমাণ কম। ওকে, বাজারে টাকার পরিমাণ কম, তাহলে বাজারে টাকার পরিমাণ যদি কম হয় তাহলে কি করবে, সেই টাকা যাতে বৃদ্ধি পায়, তো সেই কারণে কি করবে, সিকিউরিটি কিনে নেবে, সিকিউরিটি কিনে নিলে কি হবে, টাকা দিয়ে দেবে। আর বাজারে অর্থের পরিমাণ হ্রাস পেলে কি করবে, সরকার কি করবে না, এটা কিনবে, এটা কি হচ্ছে বিক্রি করবে, যেটা আগের উদাহরণ। ওকে, এটা সহজ উদাহরণ দিই, ধরো তোমার কাছে কিছু টফি আছে মানে চকলেট আছে, ঠিক আছে, আর তোমার ভাই বোন আছে, ছোট্ট ভাই বোন, তাদের হাতে টাকা আছে, তুমি টাকাটা নিতে যাচ্ছ, ভাই বোনের হাতে টাকা নিতে চাইছো, তখন কি করবে, তুমি বলবে যে আমি তোদের টফি দিচ্ছি, তুই আমাকে টাকাটা দিয়ে দে বা কোনো একটা জিনিস দিয়ে দে, তাহলে টফির বদলে তুমি টাকাটা নিয়ে নিলে, তাহলে কি হলো, ভাই বোনের হাতে টাকা আর রইলো না। অপরদিকে তোমার হাতে টাকা আছে, ভাই বোনের হাতে টফি আছে বা চকলেট আছে, তাহলে তুমি ভাই বোনের হাতে টাকা যদি দিতে চাও তাহলে কি করবে
তুমি টাকা দিতে চাইছো, তার মানে তুমি ওদের ট্রফি গুলো কিনে নেবে, সিম্পলি হয়ে গেল। তাহলে আরবিআই ঠিক এটাই করে, যখন মার্কেটে ইনফ্লেশন থাকে তখন আরবিআই মার্কেট থেকে টাকা তোলার জন্য কি করে না সিকিউরিটিটাকে সেল করে দেয়, সেল করে দিল মানে টাকা তুলে নিল। আর যখন মার্কেটে ডিফ্লেশন থাকে মানে টাকার পরিমাণ কম থাকে, টাকার পরিমাণ বাড়াতে হবে, তখন কি করে মার্কেট থেকে সিকিউরিটি আবার কিনে নেয়, নিয়ে মার্কেটে টাকা ছেড়ে দেয়। বোঝা গেল? ঠিক আছে, ওকে। এটাই হলো ওপেন মার্কেট অপারেশন। তাহলে ওপেন মার্কেট অপারেশন কিসের সঙ্গে যুক্ত বুঝতে পারলে, আরবিআই যে সিকিউরিটি কেনা বেচা সেটার সঙ্গে কিন্তু ওপেন মার্কেট যুক্ত। ওকে, এবার দেখো, এবার হচ্ছে খুব সিম্পল, সেটা হচ্ছে কি না ভারতের যে বিভিন্ন ব্যাংক আছে, এখানে আর তোমার কিন্তু কোনো কনসেপ্ট নেই, এখানে শুধুমাত্র একটু মনে রাখতে হবে, এটাই বোধহয় লাস্ট পেজ, আর পেজ নেই। ওকে, তো ভারতের যে বিভিন্ন ব্যাংক যেগুলো প্রায় এক্সামে আসে, বিভিন্ন এক্সামে আমাদের আসে, খুব গুরুত্বপূর্ণ, মানে এখান থেকেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হয়। দেখো প্রথম যে ব্যাংকটা আমরা দেখবো সেটা হচ্ছে এসবিআই। এসবিআই এর প্রথমে নাম ছিল কি ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা কখন প্রতিষ্ঠা হয়? 1921 সালে, তিনটে ব্যাংক নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল। ওকে, 1955 সালে এই ব্যাংকটি ন্যাশনালাইজড করা হয়। ঠিক আছে, তারপর কি দেখো, ব্যাংকগুলো আগের যেগুলো ছিল বেশিরভাগ ব্যাংক ছিল শহর কেন্দ্রিক, তো সেই কারণে কি গ্রামের যে অর্থনীতি সেটা গ্রো করছিল না, তো গ্রামের অর্থনীতি গ্রো করানোর জন্য কি একটা ব্যাংক প্রতিষ্ঠা করা হলো, সেটা কি হচ্ছে রিজিনাল রুরাল ব্যাংক। এটা কখন প্রতিষ্ঠা হলো? এটা হচ্ছে তোমার 1975 সালে। ঠিক আছে, 1975-এ এটা প্রতিষ্ঠা করা হলো। কি জন্য করা হলো না গ্রামের অর্থনীতিকে তোমার গ্রো করানোর জন্য। নেক্সট কি না ভারতের এক্সপোর্ট এবং ইম্পোর্টকে বাড়ানোর জন্য একটা ব্যাংক প্রতিষ্ঠা করা হলো, তার নাম দেওয়া হলো এক্সিম বা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। কত সালে প্রতিষ্ঠা হয়? 1982 বা 1982। ওকে, তারপর কি নাবার্ড। দেখো নাবার্ড থেকে প্রায় কোশ্চেন আসে, তো নাবার্ডের কাজ কি? নাবার্ডের কাজ হলো গ্রামের যে অর্থনীতি, গ্রামের যে কোঅপারেটিভ সোসাইটি, ঠিক আছে, তাদেরকে হেল্প করা। কিভাবে হেল্প করবে? এই নাবার্ডই কিন্তু যে বড় বড় যে সংস্থা রয়েছে আরআরবি, হ্যাঁ, রিজিনাল রুরাল ব্যাংক, এদেরকে লোন দেয়। ঠিক আছে, তা গ্রাম্য অর্থনীতিকে চাঙ্গা করতে কিন্তু 1982 সালে নাবার্ডের প্রতিষ্ঠা করা হলো। নেক্সট কি ন্যাশনাল হাউজিং ব্যাংক। হাউজিং নামটা শুনেই বুঝতে পারছি যে এ কি করে না বাড়িঘর নিয়ে কারবার করে, অর্থাৎ কি তোমরা যে বাড়িঘর কিনবে তো তার জন্য কি এ লোন দেয়। ঠিক আছে, তাহলে হাউজিং সেক্টরকে প্রমোট করার জন্য, ঠিক আছে, তো কি হলো 1988 সালে এই এনএইচবি বা ন্যাশনাল হাউজিং ব্যাংক প্রতিষ্ঠা করা হলো। লাস্ট কি আসছে? লাস্ট হচ্ছে সিডবি বা স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। ক্ষুদ্র মানের ক্ষেত্রকে মানে স্মল যে সেক্টর রয়েছে, স্মল সেক্টর, এই স্মল সেক্টরস গুলোকে হেল্প করার জন্য 1990 সালে এই সিডবির প্রতিষ্ঠা করা হয়েছিল। ওকে, ঠিক আছে, তাহলে তাহলে আজকের ক্লাসটা আমাদের এখানেই শেষ হলো। পরবর্তী ক্লাসে আমরা দেখব আরো ভালো কিছু ইকোনমি জিনিস নিয়ে হাজির হবো। বেশ, ঠিক আছে, তাহলে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি রেকর্ডটা অফ করছি, তুমি বলো, তোমরা বলো। ওকে।